ডলার যেটা তারা বাড়িয়েছিল 3700 কোটি টাকা, এটি আসলে ভার্চুয়ালি আইএমএফ কে বোঝানোর জন্য যে আমার ডলারের কোনো সমস্যা নাই। তার মানে এই যে ফর্মুলাটা তারা গ্রহণ করেছিল, এই ফর্মুলাটা ছিল সাময়িক এবং এটাও ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। উদ্দেশ্যটা হলো যে ডলার যদি 117 টাকা করে, তাহলে পাবলিকের কাছে যে সমস্ত রোলিং যা বা ফ্লোটিং ডলার আছে, তখন সবাই হুমড়ি খেয়ে পড়বে যে আমি তো 7 টাকা বেশি পাচ্ছি। কিন্তু এতে কিন্তু সরকারের হিতে বিপরীত হয়েছে। হাসিনা আক্তার, যার কাছে ডলার আছে, সে আমাকে ফোন করে বলে যে ভাই 117 110 থেকে 117 হয়েছে, 217 টাকা হতে কতদিন লাগবে, অথবা পাকিস্তানের মতো 317 হতে কতদিন লাগবে। তাহলে তাকে 30টা প্রজেক্ট দিতে হবে এবং চায়নার যে সমস্ত অমীমাংসিত ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো আছে, ভারতের আপত্তির কারণে তারা করতে পারছে না, সেইগুলো তাহলে চায়নাকে দেওয়া লাগবে। আর চায়নাকে যদি দেয়, তাহলে সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যদি অখুশি হয়ে যায়, বিশেষ করে ভারত, সেই ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটি হয়তো আওয়ামী লীগ যে বিবেচনায় নিবে। সরকার বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ যে ক্রাইসিস, এই ক্রাইসিস বাড়ানোর জন্য তারা কিন্তু একের পর এক কৌশল অবলম্বন করে যাচ্ছে, কিন্তু সকল কৌশল কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। কারণ কোন স্বৈর শাসক যখন ক্ষমতার শেষ প্রান্তে চলে আসে, তখন তার যারা যে লেসপেন্সার থাকে, বিশেষ করে গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী, সেনা প্রধান, পুলিশ প্রধান, বিচার বিভাগীয় প্রধান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের হেড এবং সচিবগণ তাকে যে সমস্ত ফর্মুলা গুলো দেয়, এই ফর্মুলা কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। যেমন আপনাকে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা দেখেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ানোর জন্য গত ঈদের আগে আপনার হয়তো খেয়াল আছে, সরকার একটা গেজেট নোটিফিকেশন করেছিল এবং উনি সমস্ত কমার্শিয়াল ব্যাংকে বলেছিল যে তোমাদের যেহেতু ক্যাশ টাকার সমস্যা, আমার তো ক্যাশ টাকার সমস্যা নেই, আমার কাছে মেশিন আছে। তো তারা কিন্তু 11 লক্ষ কোটি টাকা ক্যাশ ছাপিয়েছে অগাস্ট 2023, সেপ্টেম্বর 2023, অক্টোবর 2023, ডিসেম্বর 2023, জানুয়ারি 2023। আচ্ছা, আমি ভুল বললাম, অক্টোবর 2023, নভেম্বর 2023, ডিসেম্বর 2023 এবং জানুয়ারি 2024, এই 4 মাসে অন অ্যান এভারেজ 2,75,000 কোটি টাকা ক্যাশ ছাপিয়েছে, টোটাল 11 লক্ষ কোটি টাকা। এই টাকা ছাপিয়ে ওনারা ব্যাংকে বলেছে তোমার যদি ক্যাশ টাকা সমস্যা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের আইএমএফ এর ইন্সপেকশন আসবে, তোমাদের কাছে যে ডলার গুলো আছে, এই ডলার গুলো আমাকে 90 দিনের জন্য ধার দাও। সো প্রত্যেকটা ব্যাংক তাকে ডলার গুলো ধার দিয়েছে এবং এভাবে 3700 কোটি ডলার সংগ্রহ হয়েছিল। এই 90 দিন পরে তাদের ডলার আবার তাদেরকে রিটার্ন দিয়েছে এবং বলেছে তোমরা যে আমার কাছে ক্যাশ টাকা নিয়েছিলে, ক্যাশ টাকা আমাকে ফেরত দাও। এই কারণে এখন ব্যাংকে কিন্তু মানুষ টাকা নিতে গেলে তারা কিন্তু টাকা পাচ্ছে না, কারণ ব্যাংকের এখন ক্যাশ টাকার ক্রাইসিস হয়ে গেছে। আর ওই ডলার যেটা তারা বাড়িয়েছিল 3700 কোটি টাকা, এটি আসলে ভার্চুয়ালি আইএমএফ কে বোঝানোর জন্য যে আমার ডলারের কোনো সমস্যা নাই। তার মানে এই যে ফর্মুলাটা তারা গ্রহণ করেছিল, এই ফর্মুলাটা ছিল সাময়িক এবং এটাও ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আরেকটি হলো যে দেখেন আপনার সুদের হার, আগে যেখানে সুদের হার ছিল 6 থেকে 7%, ক্ষেত্র বিশেষে সুদের হার 5% ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে ব্যাংকগুলো এখন 14% পর্যন্ত তারা ইন্টারেস্ট ইম্পোজ করতে পারবে। এটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দুইটা। তারা ভেবেছে যে সমস্ত মানুষের কাছে টাকা আছে, তারা তখন লোভে পড়ে বলবে যে 14% যেহেতু আমি ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে আমার ব্যবসায় ইনভেস্ট না করে আমি এখানে 14%-এ আমি এখানে ইনভেস্ট করি। কিন্তু এই যে আগের যে ফর্মুলাটা বললাম, এতে মানুষের ভিতরে এত ভয় ঢুকে গেছে, এখন কিন্তু মানুষ ব্যাংকে টাকা রাখার থেকে টাকা কিন্তু ব্যাংক থেকে উঠিয়ে নিচ্ছে। এবং সরকার ভেবেছিল যে 14% যদি ইন্টারেস্ট করা হয়, তাহলে যারা ব্যবসায়ী ওরা কিন্তু আর বড় অ্যামাউন্টের ধার নিবে না, লোন নিবে না। তখন ব্যবসায়ীরা মনে করবে যে 14% ইন্টারেস্ট, তার মানে আমার তো অনেক টাকা সুদ দেওয়া লাগবে, তাহলে ব্যবসায়ীরা এই টাকা নিবে না। আর অন্যদিকে যারা গ্রাহক আছে, তারা ইন্টারেস্ট বেশি পাওয়ার লোভে তারা এই টাকাগুলো তারা ডিপোজিট করবে। কিন্তু দুটাই কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, কারণ ব্যবসায়ীরা এত টাকা ইন্টারেস্ট দিয়ে তারা কিন্তু এখন টাকা কিন্তু এখান থেকে নিচ্ছে না। এতে হচ্ছে কি আলটিমেটলি ব্যবসায়ীরা কিন্তু তাদের বিজনেস এফেক্টেড হচ্ছে, তাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, কারণ তারা তো অনেকগুলো এলসি করা লাগে, অনেক জিনিসপত্র তাদের বাকিতে আনা লাগে, লোন নেওয়া লাগে। সো ব্যবসায়ীরা তখন এটাকে ঝামেলা মনে করছে, রিস্ক মনে করছে এবং তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর গ্রাহক যেহেতু বাংলাদেশ ব্যাংকগুলোর এই সমস্যা,
তারা এখন টাকা রাখার থেকে তারা এখন টাকা উঠিয়ে নিচ্ছে। এখন হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হলো সরকার কিছুদিন আগে ডলার 110 টাকা থেকে 117 টাকা করলো। এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে ডলার যদি 117 টাকা করে তাহলে পাবলিকের কাছে যে সমস্ত রোলিং যা বা ফ্লোটিং ডলার আছে তখন সবাই হুমড়ি খেয়ে পড়বে যে আমি তো 7 টাকা বেশি পাচ্ছি। কিন্তু এতে কিন্তু সরকারের হিতে বিপরীত হয়েছে হাসিনা আক্তার। যার কাছে ডলার আছে সে আমাকে ফোন করে বলে যে ভাই 117টা 110 থেকে 117 হয়েছে, 217 টাকা হতে কতদিন লাগবে, অথবা পাকিস্তানের মতো 317 হতে কতদিন লাগবে, তাহলে ভাই আমি এখন বিক্রি করবো না। তো এখন সরকার ভেবেছিল যে 110 থেকে 117 করলে মানুষ হুমড়ি খেয়ে 7 টাকার লোভে বিক্রি করে দিবে, কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গেছে। এখন পাবলিক মনে করছে যে 217 হলে বিক্রি করবো, আবার 217 যখন হবে তখন বলবে 317 হলে বিক্রি করবে। তো এইটা যে ফর্মুলা, এই পলিসি সরকারে কিন্তু ডলার কিন্তু বাড়ছে না। এখন আসেন প্রবাসী, এই যে আমরা যারা রেমিটেন্স পাঠাই, এখানে কিন্তু সরকার 2.5% প্রণোদনা দেয়, কিন্তু এতেও কিন্তু রিজার্ভ কিন্তু বাড়ছে না, মানে প্রবাসী আয় কিন্তু ওইভাবে বাড়ছে না। আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সংসদীয় কমিটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি, তারা বলেছে যে এখন প্রণোদনা 3% করা হোক। আমার বক্তব্য হলো হাসিনা যদি 5%ও করে তাহলে প্রবাসী যে রেমিটেন্স সেটা কিন্তু বাড়বে না। কারণ যে 95% ভোট দিতে পারে না, এই 95% যারা প্রবাসে আছে ওরাও কিন্তু আপনার এই টাকাটা আগে যেভাবে পাঠাতো সেইভাবেই কিন্তু পাঠাবে। তারা আপনি যেভাবে আশা করছেন যে 5% দিলে আপনার তারা লোভে পড়ে আপনার চ্যানেলে বা আপনার যে চ্যানেলে বৈধ চ্যানেলে পাঠানোর কথা পাঠাবে, আপনি মনে হয় এটা ভুল করছেন। আর পঞ্চম হচ্ছে আপনার এই যে এখন দেখেন কিছুদিন আগে হাসিনা আক্তার আপনার টকশোতে আলোচনা করলেন অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিং তো আগে আমাদের যে বিদেশি ব্যাংকগুলো ছিল এখানে কিছু ব্যাংকে অফশোর ব্যাংকিং চালু ছিল। অফশোর ব্যাংকিং এর সিস্টেমটা হলো আপনি যদি তাকে টাকা জমা দেন তাহলে আপনার সোর্স আপনাকে জিজ্ঞাসা করবেন। তো তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু সরকার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনে। এবং এবং দেখেন প্রায় 35 জন এমডি কে কত $55,000 খরচ করে একটা ভ্রমণে পাঠিয়েছে আমেরিকাতে অফশোর ব্যাংকিং এর ট্রেনিং এ, যে আমরা যারা প্রবাসী আছে আমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা এই অফশোর ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাও, তোমাকে কেন এই সোর্স জিজ্ঞাসা করবে না এবং আমাদের এই ডলার গুলো বাড়ুক। এটা সমস্যাটা কি হাসিনা আক্তার? সেটি হলো যে বাংলাদেশ থেকে আপনি যেহেতু আইন করে দিচ্ছেন, আগে বিদেশি ব্যাংক এই কাজগুলো করতো, এখন আপনি আপনার সকল ব্যাংকে দিচ্ছেন, তাহলে আপনার যারা কালো টাকা এবং আপনার যারা আমিল স্পেন্সার এবং যারা পলিটিশিয়ান এবং সরকারি কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত, তারা কিন্তু এই টাকাগুলো পাঠিয়ে দিবে। কিন্তু আপনি যেটা আশা করছেন যে প্রবাস থেকে আপনার এই টাকা আসবে, এটা কিন্তু আসবে না। কারণ প্রবাস থেকে যে টাকাগুলো আসবে ওই সরকারের আপনাকে কমপ্লায়েন্স মানতে হবে। যেমন আপনি লন্ডনে আছেন, আপনি যদি টাকা পাঠাতে চান, আপনি যদি প্রতি মাসে 2-3 হাজার পাউন্ডের বেশি যদি পাঠান, তাহলে কিন্তু আপনার কিন্তু এই চ্যানেলগুলো আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সোর্স অফ ইনকাম কি। তাহলে আপনার এই পে স্লিপ যদি আপনি দেখাতে না পারেন, আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন না। তার মানে বাংলাদেশ ব্যাংক যে শেখ হাসিনাকে যে বুদ্ধি দিয়েছে, এই টাকা কিন্তু আরো বেশি পাচার হয়ে যাবে, কিন্তু এর 10 ভাগের 1 ভাগও কিন্তু ঢুকবে না। সো আমার ধারণা যে অফশোর ব্যাংকিং এ আরো টাকা পাচার হওয়ার জন্য সরকার সুযোগ করে দিয়েছে এবং দিচ্ছে। এবং এটিও ব্যর্থতায় পর্যবেসিত হবে। আর আরেকটি হচ্ছে যে আইএমএফ এর যে লোন $4.7 বিলিয়ন, এটা দেখবেন আওয়ামী লীগের যারা টকশোতে আসে লম্বা লম্বা ঢেকুর তোলে, মনে হচ্ছে যে আইএমএফ এর লোনটা পেলে মনে হয় বিশাল কিছু হয়ে যাবে। $4.70 বিলিয়ন হচ্ছে 2026 পর্যন্ত দিবে। তা আমাদের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে, থার্ড কিস্তির টাকা এখনো পর্যন্ত ফাইনাল তারা করে নাই, আদৌ তারা দিবে কি দিবে না। যদিও দেয় তাহলে সেটি হচ্ছে $1.135 বিলিয়ন। এটা দিয়ে মাত্র 5 দিনের আমদানি ব্যয় মেটানো যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখন সরকার যে ভারতের প্রতি বেশি ডিপেন্ডেন্ট। এখন আমরা যে সমস্যায় আছি, ভারত কি আমাকে এখন $50 বিলিয়ন কে আমাকে ধার দিবে? ভারতের কিন্তু এখন এই মুহূর্তে রিজার্ভ হলো $646 বিলিয়ন। এ যাবৎকালে ভারতের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভ, কিন্তু ভারতকে আমাকে দিবে? ভারত দিবে না। তাহলে আর কি থাকে? আর থাকে হলো চায়না আর অন্যান্য সকল ডোনার কান্ট্রি, তারা কিন্তু রিফিউজ করে দিয়েছে। যদিও সরকার ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাপানের সাথে চুক্তি করেছে আরো 10 বিলিয়নের, যে তারা যেন ইনভেস্ট করে, কিন্তু ওই 10 বিলিয়ন হলো ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওটা দিয়ে রিজার্ভ বাড়বে না।
রিজার্ভ যেটা বাড়বে সেটা হলো চায়নার কাছে লোন চেয়েছে। তো চায়না যদি $5 বিলিয়ন যদি হাসিনা আক্তার লোন দেয়ও, যদিও এটা সম্ভাবনা কম, কারণ চায়না যদি $5 বিলিয়ন লোন দেয় তাহলে তাকে তিস্তা প্রজেক্ট দিতে হবে, এবং চায়নার যে সমস্ত অমীমাংসিত ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো আছে ভারতের আপত্তির কারণে তারা করতে পারছে না, সেইগুলো তাহলে চায়নাকে দেওয়া লাগবে। আর চায়নাকে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যদি অখুশি হয়ে যায়, বিশেষ করে ভারত, সেই ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটি হয়তো আওয়ামী লীগ এই যে বিবেচনায় নিবে। তারপরেও আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি চায়না $5 বিলিয়ন যদি দেয়ও, তাহলে সেটা দিয়ে হাসিনা আক্তার 2 মাস সার্ভাইভ করতে পারবে। সর্বশেষ শেখ হাসিনা বলছি, হাসিনা আক্তার, আমি শেষ করে দিচ্ছি। শেখ হাসিনা বা শেখ হাসিনার লেসপেন্সাররা যে পথটা অবলম্বন করতে পারে সেটি হলো বাংলাদেশ থেকে ক্যাশ টাকা সরকারিভাবে পাচার করবে। এটা হচ্ছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এটা হয়তো আপনার জানা ওই যে নাও থাকতে পারে, বা এটা কিভাবে কাজ করে এটা হয়তো আপনার ধারণা নাও থাকতে পারে। আওয়ামী লেসপেন্সার, বিশেষ করে এস আলম অথবা আজিজ খানের যে সমস্ত কোম্পানিগুলো আছে, ওভার ইনভয়েসিং হচ্ছে আপনি যদি এক্সপোর্ট করেন $1 লাখ, $1 লাখ যদি আপনি এক্সপোর্ট করেন, তার মানে $1 লাখ আপনার আসবে, কিন্তু আপনি দেখাবেন যে $2 লাখ আপনি এক্সপোর্ট করেছেন, কিন্তু ভার্চুয়ালি $1 লাখ দিয়েছেন। তার মানে আমরা $2 লাখ আপনার বাংলাদেশে ঢুকলো। এখন $2 লাখ যে ঢুকবে, তাহলে বাকি $1 লাখ আপনাকে কে দিবে? তাহলে এই টাকাটা বাংলাদেশ থেকে সরকারিভাবে বা আওয়ামী লীগের পক্ষ থেকে এটা মানি লন্ডারিং এর মাধ্যমে এই টাকাগুলো চলে যাবে বাইরে। আসলে $1 লাখ এটা এক্সপোর্ট হচ্ছে, কিন্তু তারা পেমেন্ট করছে $2 লাখ। এইভাবে হয়তো সরকার একটা কৌশলের আশ্রয় নিতে পারে, নিয়ে এখন সেটা কয়দিন টিকতে পারে সেক্ষেত্রেও কিন্তু হাসিনা আক্তার টাকা এবং ক্ষমতা আপনি যার কাছে যাবে সেই কিন্তু মালিক। সো আপনি এই আজিজ খান বলেন, এস আলম বলেন, বা অন্য আপনার যে আওয়ামী লেসপেন্সাররা দেশে বিদেশে আছেন, এদের উপর বিশ্বাস করে যখন আপনি টাকাটা পাচার করে ওদের কাছে দিবেন এবং আপনি ওদেরকে বলবেন যে আপনি পাঠান, তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকা কতটা আপনার কাছে আসবে সেটাও আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার যেটা ধারণা, সর্বশেষ আমি 2-4 জন আওয়ামী বুদ্ধিজীবীর সাথে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তারা আমাকে এইভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করছিল এবং তারা বলছিল যে শেখ হাসিনা এখন প্ল্যান করেছে $20 বিলিয়ন এইভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করে দিবে এবং ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই টাকাগুলো একটা ডলার আকারে ঢোকানোর চেষ্টা করবে। কিন্তু সেটাও কতটুকু করতে পারবে, কারণ যে দেশে টাকা যাবে ওই দেশের যে কমপ্লায়েন্স, ওই দেশের যে আইন এবং ওই দেশের যে মানি লন্ডারিং ইউনিট, সেই ক্ষেত্রে আম এবং সালা দুইটা যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা হাসিনা আক্তার শেখ হাসিনার জন্য আছে, কারণ আপনিও হাসিনা আক্তার, প্রধানমন্ত্রীও শেখ হাসিনা। যাই হোক, এখন এই সব মিলায় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাজেট যেটা দিয়েছে এটা একটা উচ্চাবিলাসী বাজেট এবং আমাদের সাধারণ জনগণের পকেট কাটবে, কারণ এটা এই লক্ষ্য পূরণ করা সম্ভব না, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ এইটাও পূরণ করা সম্ভব না, এবং যে সমস্ত ফর্মুলা গুলো তারা নিয়েছে সকল ফর্মুলা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এখন শুধু বাকি আছে সর্বশেষ যেটা, চায়না $5 বিলিয়ন যদি লোন দেয়, আরেকটি হচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বা সরকারের পক্ষ থেকে টাকাগুলো পাচার করে দিয়ে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে টাকাটা যদি আনতে পারে, কারণ সেটা কতটুকু আনতে পারবে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং আনার পরে কতদিন এই সরকার টিকবে এবং সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। অসংখ্য